হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেবো এবং খবরটা যতখানি করে বলবো তাতে করে জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। দর্শক, নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনহা হত্যার ঘটনায় পুলিশের মামলার 3 সাক্ষী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায় এই জবানবন্দি নেওয়া হয়। আর এই 3 জনকে সিনহার বোনের করা হত্যা মামলার আসামি করা হয়। এর আগে তৃতীয় দফায় তাদের 3 করে রিমান্ডে নেওয়া হয়। প্রথম দফায় 7 দিনের রিমান্ড হয়েছিল পুলিশের করা মাদক মামলার সাক্ষী নুরুল আমিন, নিজামুদ্দিন এবং আয়াজের। এছাড়া বরখাস্তকৃত ওসি প্রদীপের বিরুদ্ধে আজ আরও 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির 7টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বরখাস্ত ওসি প্রদীপকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। তারা আশা করছেন নির্ধারিত সময়েই প্রতিবেদন জমা দিতে পারবেন। এর আগে আরও 67 জনকে জিজ্ঞাসাবাদ করে কমিটি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা আখ্যায়িত করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্তুষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্রদান কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানে, অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। তো এইটা হলো তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে। তার আগে সন্তুষ্টি কিভাবে বলবো, বলার কোনো সুযোগ নেই। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করা হয়। সকালে আলোচিত এই হত্যা মামলার 22 আসামিকে আদালতে তোলা হয়। এর মধ্যে 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। মামলার 3 আসামি এখনো পলাতক। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটিত হয় তার জন্য অবশ্যই আমরা মূল লক্ষ্যে সর্বোচ্চ শাস্তি চেয়ে এই কার্যক্রম চালিয়ে যাব। প্রসিকিউশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের মধ্যে এইটা ডিসক্লোজ হয় না হত্যা করার জন্য কোনো এই ঘটনাটা ঘটছে এমন কোনো ডকুমেন্ট প্রসিকিউশন হাতে নাই। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 20 সেপ্টেম্বর ক্রোক সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 2019 সালের 1 নভেম্বর রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে প্রথম আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় 9ম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার। 6 নভেম্বর আবরারের বাবা মুজিবুর রহমান ঢাকার আদালতে নালিশি মামলা করেন। বিজ্ঞ আদালত 20/9/2020 তারিখের মধ্যে এই আনিসুল হক, কবির বকুল, সুভাষিক প্রামাণিক, মহিতুল আলম পাবেল এবং শাহপরান তুষারদের এদের মালামাল ক্রোক করার জন্য আদেশ দিয়েছেন এবং সেই মালামাল ক্রোক সংক্রান্ত এই আদেশটা বাস্তবায়ন করে 20/9/2020 তারিখের মধ্যে বিজ্ঞ আদালতকে অবগত করতে বলেছেন। দেশবাসীকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে সজাগ থাকতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে এই নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, পাবলিক লাইব্রেরি, ঢাকা মেডিকেলকে আধুনিকায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সম্পূর্ণ আধুনিকভাবে আমি টিএসসি প্রতিষ্ঠা করবো, যাতে করে আমাদের এটা হচ্ছে ছাত্র শিক্ষকের একটা মিলন কেন্দ্র, কাজে সেটাকে আরো সুন্দরভাবে তৈরি করবো সেই নির্দেশ আমি দিয়েছি। যেভাবে আছে ডিজাইনটা ঠিক রেখে শহীদ মিনারটা কি করা, শহীদ মিনারের সাথে ঢাকা মেডিকেল কলেজ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, কাজে সে আমতলাটাও রক্ষা করা, এই সব কিছু নিয়ে ল্যান্ডস্কেপ করে এটাকে আমরা করবো, সেই ধরনের একটা নির্দেশ আমরা দিয়েছি। শেখ হাসিনাই মানবিক দৃষ্টিতে খালেদা জিয়াকে মুক্ত করেছেন, কিন্তু বিএনপির নেতারা তাদের নেত্রীর মুক্তির জন্য 500 লোকের মিছিলও করতে পারেনি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর বৈঠকে এমন মন্তব্য করেছেন তিনি। 15 সেপ্টেম্বরের মাঝেই পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশনা দিয়েছেন তিনি।
জয়ন্তী শেখ হাসিনা প্রতিশোধ প্রদান বা প্রতিহিংসা প্রদান নয় বলে উদার চিত্তের শান্তি বিবেচনা করে মানবিক হয়ে খালেদা জিয়া জামিনে মুক্তির ব্যবস্থা করেন। বিএনপি আন্দোলন করে খালেদা জিয়ার জন্য 500 লোকের একটা মিছিল করতে পারেনি। মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নামতে পারলেই গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেছেন তিনি। গয়েশ্বর বলেন, দেশে লুটপাটের মহোৎসব চলছে। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে উল্লেখ করে এর দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন। রাজপথে রক্ত দেব, কর্মীদের বলুন সাবধানে থাকবে, হয় না। যেদিন বলতে পারেন মরতে হয় মরব, গণতন্ত্র আনবে, সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে, সেদিনই খালেদা জিয়া মুক্তি পাবে, সেদিনই দেশ মুক্তি পাবে, সেদিনই জাতীয়তাবাদের শক্তি গোলামীর জিঞ্জির ছিঁড়ে নিজেদের মুক্ত করতে পারবে। নিজেরা ব্যর্থ বলে অন্যদের কাজ করার পথ বন্ধ করা থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান সুশীল সমাজের। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনলাইন বৈঠকে বক্তারা বলেছেন, করোনা মহামারীর এই সময় আড়ালে ইসির ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছে বর্তমান সিইসি। যোগ্য কমিশনার নিয়োগে আইন করার তাগিদ তাদের। কোনোভাবে যেন ভোটার লিস্ট তৈরির কাজটা সরকারের হাতে যেন না, সেটা তো। তবে সব কথা, বড় কথা যেটা আপনারা সবাই বলেছেন, সেটা হচ্ছে দেয়ার হ্যাজ টু বি আ ল অ্যান্ড এ কলেজিয়াম। একটা আইন করাটা জরুরি, সেটা হলো নির্বাচন কমিশনের নিয়োগ, সিইসি নিয়োগ এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ। আইনটা কিন্তু অনাগতকালের অন্যান্য কমিশনের জন্য কিন্তু একটা রক্ষা কবচ। এই জন্য যে কমিশনটা কাজ করছে না অকার্যকর, সেই কমিশনের কিন্তু এই আইনে হাত দেওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। গত 24 ঘন্টায় করোনা প্রাণ কেড়ে নিল আরও 35 জনের। এদের মধ্যে 23 জন পুরুষ, 12 জন নারী। সুস্থ হয়েছেন 2839 জন। নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে 15,204 জনের। শনাক্ত হয়েছেন 2500-এর বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 3,17,528 জনের, আর মৃত্যুবরণ করেছেন 4,351 জন। মোট সুস্থ হয়েছেন 2,11,016 জন। 24 ঘন্টা শনাক্তের হার 17%। এ পর্যন্ত শনাক্তের হার 20.13%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66.46%। দেশের 93টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা হয়নি, তবুও হাসপাতাল আর টেকনোলজিস্টের ফেরে পড়ে দিনের পর দিন কোভিডের চিকিৎসা নিতে হচ্ছে একজনকে, এবং এরই মধ্যে 4 লাখ টাকা বিল হলেও চিকিৎসা শেষ হয়নি। এমন ঘটনা ঘটেছে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে। আরেকজনের সনদ ঘষে মেজে দেওয়া হয় করোনার পজিটিভ রিপোর্ট। তবে যমুনা নিউজের অনুসন্ধানে উঠে আসে, ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ ছিল। ওনার যে স্যাচুরেশন একটু ফল করেছিল, আমরা প্রথম দিকে অক্সিজেনের স্যাচুরেশনটা সেট করেছি, এখন ওনার ঘটনা হচ্ছে স্যাম্পল যে নিয়ে যায়, উনি তো বাইরে থেকে নিয়ে এসে হচ্ছে কি আমাদেরকে জানিয়ে দেয় একই স্যাম্পলে, তাহলে এটা ভুল এই পেশেন্টের জন্য, কারণ এই রিপোর্টটা আরেকটা পেশেন্টের। না আরটিপিসিআর এর ক্ষেত্রে অনেক সময় ব্যাচ কন্টামিনেশন থাকে, ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রেজাল্ট আসতে। আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি নিজেই একটা রিপোর্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছি। ওই সাইড থেকে হচ্ছে বারবার ফোন দিয়ে করতেছিল। অনলাইন 457 যেটা আছে সেটা হচ্ছে কি মোহাম্মদ নুরুল হুদা। আগে আমি যেহেতু পজিটিভ বলে ফেলছিলাম, হ্যাঁ, এই জন্য যাতে ঝামেলা না হয়, এই জন্য আর আমাদের যে নেগেটিভ রিপোর্ট ওটা আমি আর সেন্ড করি না। গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, তবে 2 সিটের যাত্রী পরিবহন এবং পূর্বের ভাড়াতেই গণপরিবহন চলছে। রাজধানীর বিভিন্ন রুটে চলা বাস, এমনকি দূরপাল্লার বাসে ভ্রমণের ক্ষেত্রেও সচেতনতার কোনো বালাই নেই। স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ সচেতন নাগরিকদের। মানতে যাচ্ছেন না নাকি? না মারছি না, নাস্তা করার জন্য, একটা চা খাওয়ার জন্য ওই যে সারে আছে আমার মাস্ক পকেটে দিয়েছি ভাইয়া। মাস্কটা মানে হারাই গেছে। মাস্ক তো কিনা হয় নাই,
আমার মাস্ক আছে, বেশি গরম লাগে। মাস্ক ছাড়া বের হয়েছেন কেন? মাস্ক ছাড়া বের হয়েছে কিনে নেব পর থেকে। সচেতনতা নিজের দিক থেকে যতটুকু পরিমাণ সেফ থাকা যায় ততটুকু আমরা সেফ থাকার চেষ্টা করতেছি। আমরা যদি নিজেরা ভালো থাকতে চাই তাহলে নিজেদেরই আগে প্রোটেকশনটা নিজেদের মধ্যে আনতে হবে। রাগ হয় মানে ওনাদের যদি আমরা বুঝাইতেও চাই, মানে ওনারা বলে যে এখনকার করোনা নেই। 31শে আগস্ট পর্যন্ত 12,543টি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কাগজপত্র ঠিক থাকলে নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করা হবে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। তবে লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কত এ বিষয়টি জানে না স্বাস্থ্য অধিদপ্তর। দুর্নীতি ও মানি লন্ডারিং এর আলাদা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল হোসেনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কারা কারা তার সাথে এই মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত, কি কি পদ্ধতিতে সেই মানি লন্ডারিংগুলি করেছে এবং কি কি পদ্ধতিতে সে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে এবং তার আরও কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে কিনা বা মানি লন্ডারিং এর অপরাধের সাথে সম্পৃক্ত আছে কিনা এগুলি উদ্ঘাটন করার জন্যই রিমান্ডের আবেদনটা করা হয়েছে। বিশ্বজুড়ে আরও 6,000 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মোট মৃত্যু 8,62,000-এর মতো। নতুন সংক্রমণ শনাক্ত 2,60,000। মোট আক্রান্ত 2,59,00,000-এর উপর মানুষ। দিনের সর্বোচ্চ 1166 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সমসংখ্যক মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দৈনিক মৃত্যুর হিসেবে কাছাকাছি অবস্থানে রয়েছে ভারতও। দেশটিতে মোট প্রাণহানি 66,000 ছাড়িয়ে গেছে। মেক্সিকোতে কিছুটা প্রাণহানি কমলেও কলম্বিয়াতে বেড়েছে। করোনা ভাইরাসের টিকা তৈরি এবং সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপে থাকছে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। জানানো হয় মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগীদের পাশে চায় যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ WHO দুর্নীতিগ্রস্ত এবং চীনের মাধ্যমে পরিচালিত। 1.5 শতাধিক দেশ টিকা পেতে ভ্যাকসিনস গ্লোবাল অ্যাক্সেস ফ্যাসিলিটি বা কোভ্যাক্সের উদ্যোগ গ্রহণ করছে। এর ফলে যে দেশই প্রতিষেধক উদ্ভাবক করুন না কেন বঞ্চিত হবে না দরিদ্র বা অনুন্নত দেশগুলো। মহামারীর প্রভাবে দীর্ঘ কয়েক মাস অনলাইন ক্লাসের পরে মঙ্গলবার স্কুলে ফিরেছে ইউরোপের বেশ কয়েকটি দেশের শিশুরা। মঙ্গলবার সরাসরি ক্লাস করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন সহ ইউরোপের কয়েক কোটি শিক্ষার্থী। অনলাইনে একঘেয়েমি কাটিয়ে স্কুলে ফিরেছে কিউবার শিশুরাও। ভাইরাসের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধির সাথে শিশুদের অভ্যস্ত করাতে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। অভিভাবকদের মধ্যে আতঙ্ক থাকলেও শিক্ষার্থীরা বেশ আনন্দিত। কোভিড-19 পরবর্তী শাসন ব্যবস্থা এই প্রতিপাদ্যের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট নাইজার জানিয়েছে প্রতিবারের মতোই 24 সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের বার্ষিক সম্মেলন। তবে মহামারীর কারণে বিশ্ব নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন সম্মেলনে। আর এরই সাইডলাইনে হবে মহামারী পরবর্তী নিরাপত্তা এবং শাসন ব্যবস্থা শীর্ষক বৈঠকটি। তিনি আরও জানিয়েছেন চলমান সংঘাত, হুমকি এবং মহামারীর কারণে অপরাধ দমনের ইস্যুগুলো আলোচিত হবে। লাদাখের পূর্ব সীমান্তে চীনা সেনাদের হামলা পরিকল্পনা নস্যাতের দাবি করল ভারত। মঙ্গলবার প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিমূলক আচরণের অভিযোগ তুলে নয়াদিল্লি। বলা হয় তাৎক্ষণিক প্রতিরক্ষামূলক পদক্ষেপে বড় সহিংসতা থেকে বাঁচলেন সেনারা। দুদেশের সেনা কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক তখন চলছিল। গালওয়ানে ভারতের 20 সেনা নিহতের 2 মাসের মাথায় শনিবার প্রাণ গেল তিব্বতী বংশোদ্ভূত আরেক ভারতীয় সেনার। এরপরে দুবারে সীমান্ত বিরোধে জড়ায় দুদেশের সেনারা এবং এদিকে বুধবার কাশ্মীর সীমান্তেও পাকিস্তানের রেঞ্জার্সদের সাথে গুলি বিনিময় হয় ভারতীয় বাহিনী, যাতে এক ভারতীয় সেনা মারা গেছে। প্রায় 5 মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত 2:45 তিনি দেশে ফেরেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আপাতত কয়েকদিন নিজ বাসাতেই থাকবেন। এরপরে তার করোনা পরীক্ষা করার কথা রয়েছে। এরপরেই বিকেএসপিতে ব্যক্তিগতভাবেই অনুশীলন শুরু করবেন। 1 বছরের স্থগিত নিষেধাজ্ঞা না বাড়লে আগামী 28 অক্টোবর খেলায় ফিরতে আর বাধা নেই সাকিবের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই মাঠে দেখা যেতে পারে সাকিবকে। অবশ্য 3 ম্যাচ সিরিজের এই সফরে শুরু থেকেই দলের সাথে থাকতে পারবেন না সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞা উঠে গেলে আসন্ন শ্রীলঙ্কা সফরে দলের নেতৃত্ব পাবেন কিনা সাকিব সেই সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে তার ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবি চলতে চায় আইসিসির গাইডলাইনে, এমনটি বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে সবকিছু ঠিক থাকলে 6 সেপ্টেম্বর ঢাকায় আসবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। বুধবার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের সাথে আলোচনায় বসেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। 28 জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু করলেও লঙ্কা সফরের স্কোয়াড হতে পারে 22 জনের, জানিয়েছেন আকরাম খান। আমাদের গাইডলাইন হবে 29 তারিখের পরে, তার আগে কিন্তু আমাদের কোনো গাইডলাইন নেই। ও এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনার সব কিছু ভালো আছে, বাট শেষের দিকে যেন কোনো কিছু না হয় যেটা আকসুর অ্যাগেস্টে যায়। এটা টোটাল টিম ম্যানেজমেন্ট এটা ডিসিশন নিবে ও কীভাবে কী করবে। তারপরে ওর সাসপেনশন তো অক্টোবর পর্যন্ত আছে, এটার পরে এটা কি করণীয় আছে। এখন টিম ম্যানেজমেন্ট না আসা পর্যন্ত, হেড কোচ না আছে, এই ব্যাপারে কিছু বলতে পারবে। রেকর্ড 700 মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি, এমন খবর নিশ্চিত করেছে ESPN, ফক্স স্পোর্টস সহ ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম। 5 বছরের চুক্তিটি হবে সিটি ফুটবল গ্রুপের সাথে। চুক্তি অনুযায়ী 3 বছর খেলবেন ম্যানচেস্টার সিটির হয়ে। জার্সি বদলে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হতে যাচ্ছেন এলামটেন। 19 বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। 2001 সালে বার্সা একাডেমিতে যোগ দেওয়ার পর দ্রুতই বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ হয়ে যান মেসি। ক্লাবের হয়ে সর্বাধিক গোল, রেকর্ড 34টি শিরোপা জয়, বার্সেলোনার জার্সিতে এমন আরও অনেক নতুন ইতিহাস রচনা করেছেন এলামটেন। আজ বার্সার সভাপতি বার্তোমেউয়ের সাথে বৈঠক করবেন মেসির বাবা জর্জ মেসি। ইতালিতে আজ বসছে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের 77তম আসর। করোনা মহামারী চলাকালে এটাই বিনোদন জগতে সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠানের সব প্রস্তুতিও শেষ। উৎসবে যোগ দিতে ভেনিস পৌঁছেছেন বহু তারকা, সবাইকেই মানতে হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। এবারের আসরের প্রধান বিচারক অভিনেত্রী কেট ব্ল্যানচেট। ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে জমজমাট ইতালির শহরটি। আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন চলবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি 75 পরবর্তী সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আর এই উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি এবং বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সেই পদ্মা সেতু নিয়ে যখন আমার বিরুদ্ধে ওয়ার্ল্ড ব্যাংক লাগলো, তারপরে 111-এ যখন আমি গ্রেপ্তার হলাম, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। সে সময়ও তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন। সেটা তখনকার ভারতের সরকার এবং প্রণব মুখার্জি নিজে উদ্যোগ নিয়েছেন। ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম বলে জানিয়েছেন ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতের পরে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। বলেছেন, করোনার কারণে আটকে থাকা বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শিগগিরই শুরু হবে। যৌথভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরির কাজও শিগগিরই শুরু হবে বলে জানান রিভা গাঙ্গুলি দাস। ডিটিভি পুরো ভারতবর্ষে ফ্রি ডিশের মাধ্যমে দেখা যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার হচ্ছে। এটি একটি বড় কাজ। বঙ্গবন্ধুর উপরে ফিল্ম তৈরি হচ্ছে, যেটা বায়োপিক, যে শ্যাম বেনেগল ডাইরেক্ট করবেন। আনফর্চুনেটলি অনেক কাজ এগিয়ে গেছিল, কিন্তু কোভিডের জন্য অ্যাকচুয়ালি শুটিংটা স্টার্ট হতে পারলো না। তো হোপফুলি এখন যেহেতু একটু একটু করে সবকিছু নর্মাল হচ্ছে, শুটিং স্টার্ট হবে। ফেনীতে কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গুড়িয়ে দেওয়া হচ্ছে কিছুদিন আগে দাফন হওয়া কবরও। স্বজনদের স্মৃতিচিহ্ন হারিয়ে অনেকেই প্রতিবাদ করেছেন। এতে উল্টো হামলা, হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আমার শ্বশুর আবুল কাশেম মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ওনাকে ওখানে কবর দিছে। আমার একটা বাচ্চা দীর্ঘ 3 মাস এখনো হয় নাই, এখানে কবর দিয়েছে, সেই কবরটা উঠে ফেলছে। আমার মায়ের কবর দেখেন, কাফন দেখা যাচ্ছে, আপনি একটু রক্ষণা করেন, সে শুনতে রাজি নু। তারা আবার লোকজন সন্ত্রাসী নিয়ে আসি
কাজ দেওয়াল নির্মাণ শুরু করেছে। অনেক শহীদ মুক্তিযোদ্ধা আছে, যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা যারা নিহত হয়েছে সবার কবর আছে। পুকুরের পারে আগের পুরানা কবর আছে, এগুলার সুরক্ষার্থে এবং ভরাট করতেছি, প্লাস সাইডে দিয়ে আমরা বাউন্ডারি দেওয়াল করতেছি যাতে কবরস্থানের পবিত্রতা রক্ষা থাকে। চট্টগ্রামের পতেঙ্গায় ইনকন্ট্রেট কন্টেইনার ডিপোতে মালবাহী গাড়ির ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে 3 শ্রমিক নিহত হয়েছে, অন্তত 3 জন আহত হয়েছে। দুপুর 12টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকার ডিপোতে ঘটনা ঘটে। নিহতরা হলেন আরমান, মুক্তার এবং নেওয়াজ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিপোর ওয়ার্কশপে একটি লং ট্রেলারকে তেলের ট্যাঙ্ক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। আজ বৃষ্টি না হলেও গতকালের পানিতে এখনও তলিয়ে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড সহ বিভিন্ন এলাকা। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী, চালক ও পথচারীদের। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয় গাজীপুরে। এতে করে নগরীর সড়ক মহাসড়ক পানিতে তলিয়ে যায়। অনেক এলাকা থেকে পানি নেমে গেলেও স্টেশন রোড, টঙ্গী সরকারি হাসপাতাল এলাকা, থানা গেট, বনমালা মিল গেট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এখনও রয়েছে। ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম প্রকল্প চালু সহ আমডাঙ্গা খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এর আয়োজন করে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি। এতে বক্তারা বলেন, 40 দিন ধরে জলাবদ্ধতায় নাকাল ভবদহ অঞ্চলের মানুষ, তারপর সমস্যার সমাধান নেই, উল্টো নদী খননের নামে একটি মহল সরকারের কোটি কোটি টাকা লোপাট করছে বলেও অভিযোগ করেন বক্তারা। তুরাগতীর দখল করে সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হকের মাইশা পাওয়ার প্ল্যান্ট তৈরির অভিযোগে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান এবং পাওয়ার প্ল্যান্ট কার্যক্রমের উপরে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একই সাথে নদী তীর দখল করে নয়, বরং সরকারের অনুমতি নিয়েই পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। সংসদ সদস্য আসলামের এই আবেদন 10 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছে আদালত। আদালত বলেছেন, বিষয়টি নিষ্পত্তির আগে পাওয়ার প্ল্যান্টের কার্যক্রম শুরু করা হলে তা ভেঙে ফেলতে পারবে বিআইডব্লিউটি। ইউরোপ জয়ের ধারাবাহিকতায় পোল্যান্ডে শুরু হয়েছে ওয়ালটনা টেলিভিশন রপ্তানি কার্যক্রম। পোল্যান্ডের এএক্স টেকনোলজির সাথে চুক্তির মাধ্যমে শুরু হয়েছে মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন টেলিভিশন রপ্তানি প্রক্রিয়া। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ পোল্যান্ডের বাজারে ওয়ালটন টিভি পাওয়া যাবে। আগামী বছর ইউরোপের বাজারে 1 লাখ ইউনিট টিভি রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে ওয়ালটনের। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীতে কৌশলে বর্ণ বৈষম্যের অভিযোগ প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের উপরে পুলিশের বর্বরতার 2 সপ্তাহ পরে মঙ্গলবার ঘটনাস্থল উইসকনসিনের কিনোশা শহরে যান তিনি। সেখানেই সন্ত্রাসী আখ্যা দেন বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের। সহিংসতা দমনে পুলিশ সঠিক দায়িত্ব পালন করছে বলে তার মন্তব্য। এদিকে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে সোমবার আবারও পুলিশের গুলিতে প্রাণ হারান এক কৃষ্ণাঙ্গ মার্কিনী। ফ্রান্সের ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 14 জন বিচারের মুখোমুখি, তাদের মধ্যে 3 জন পলাতক। শুনানির 200 বাদীর জবানবন্দি নেওয়া হবে এবং বিচার শুরুর একদিন আগেও পত্রিকাটি আবারও মহানবীকে নিয়ে ছাপায় ব্যঙ্গাত্মক কার্টুন। আর এ বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে প্রশ্ন করা হলে তার দাবি, গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশের উপরে হস্তক্ষেপের অধিকার নেই সরকারের। 2015 সালে মহানবীকে নিয়ে কার্টুন ছাপানোয় হামলার শিকার হন পত্রিকাটির কার্যালয়। মুসলিম 2 ভাইয়ের গুলিতে মারা যায় 17 সংবাদকর্মী, কার্টুনিস্ট এবং নিরাপত্তা কর্মী। পুলিশের গুলিতে প্রাণ হারায় হামলাকারীরাও। ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা চালু থাকলে চাহিদার ভিত্তিতে দেওয়া হবে প্রণোদনার অর্থ আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আন্তরিক। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি বলেছেন, ভিন্ন পথ বন্ধ হওয়ায় রেমিটেন্স আয় বেড়েছে। এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের জন্য এশিয়া স্পট মার্কেট থেকে কেনা হবে 35.5 লাখ MMBTE আর এতে করে ব্যয় হবে 132 কোটি টাকা। বৈঠকে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। যাদের অ্যাকাউন্ট আছে এবং তারা কি ব্যবসা করেন যদি প্রমাণ করতে পারেন, আমার কাছে অ্যাপ্লাই করলে আমরা তাদেরকে সেখানে যতটা সহায়তা করা দরকার সহায়তা করব। ডোমেস্টিক রিসোর্সেস গুলোকে আমরা কখনো এনগেজ করতে পারি না আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে। মূল স্রোত দ্বারায় এখন তাদেরকে আস্তে আস্তে আমরা নিয়ে আসতেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে তার ছেলের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে 46 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় নগরীর সাগরপাড়ার বাসিন্দা পারুল বেগমকে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে
দুপক্ষের হাতাহাতি হয়। পরে রাকিবুলকে আটকে রেখে পুলিশে দেওয়া হয়। এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এদিকে কুষ্টিয়ায় বেসরকারি একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্লিনিক মালিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের কাস্টম মোড়ের শাপলা ক্লিনিকে অস্ত্রোপচার হয় এক প্রসূতির। স্বজনদের ভাষ্য, এক ডাক্তারের কথা বলে অপারেশন করেন অন্যজন। দেওয়া হয় ভুল গ্রুপের রক্ত। এতে করে অবস্থার অবনতি হলে আজ সকালে ওই গৃহবধূ মারা যান বলে অভিযোগ করে পরিবার। খবর ছড়িয়ে পড়লে স্বজন আর এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে সিলগালা করে দেয় ক্লিনিকটি। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় ঢুকে এলোপাতাড়ি ছুরি চালিয়ে পুলিশ সদস্যদের জখমের ঘটনায় মামলা হয়েছে। সদর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, আটক মোবাশ্বের এই মামলার একমাত্র আসামি। গতকাল বিকেলে স্বাভাবিকভাবেই থানায় প্রবেশ করে পায়চারি করতে থাকে স্থানীয় যুবক মোবাশ্বের। একজন পুলিশ সদস্য কারণ জানতে চাইলে ছুরি বের করে হামলা চালান এবং একে একে কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া করে থানার সামনে রাস্তায় নিয়ে যাওয়া হয়। তারই আঘাতে একজন পরিদর্শক এবং কনস্টেবল আহত হয়। খুলনায় মাদ্রাসা ছাত্র মুসা শিকদার হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে খালাস পেয়েছেন 2 আসামি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 জন কারাগারে রয়েছে। বলা হয়েছে, 2018 সালের 20 সেপ্টেম্বর রূপসা উপজেলার 18 বেকি নদী থেকে 5ম শ্রেণীর ছাত্র মুসার মরদেহ উদ্ধার করা হয়। পড়ালেখার পাশাপাশি বাবার মুদি দোকানেও বসত মুসা। বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বান্দরবানে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি। জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে 515টি প্রতিবন্ধী পরিবারকে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে মৃত কিশোরী ফিরে আসার ঘটনায় ধর্ষণের পরে হত্যার স্বীকারোক্তি দেয়া নৌকার মাঝির জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান জামিন আবেদন মঞ্জুর করেন। গত 4 জুলাই 15 বছর বয়সী কিশোরী জিসা শহরের দেওভোগের মা বাবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এই ঘটনায় তার পরিবার থানায় মামলা করে। ওই মামলায় খলিলুর সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর নিহতের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এতে 8টি পর্যবেক্ষণ ও 10টি সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাতে 27 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল লাইস। তদন্তের বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত বলতে তিনি রাজি হননি। স্বামীর কৃষি ও অকৃষি সব ধরনের সম্পত্তিতে অংশীদার হতে পারবেন হিন্দু বিধবা নারীরা। বুধবার বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর একক ভার্চুয়াল বেঞ্চ এই রায় দিয়েছেন। মৃত যতীন্দ্রনাথ মণ্ডল এবং শিবপদ মণ্ডল বনাম গৌরীদাস মামলার রায়ে এই আদালত অধিকার দেন এবং এর আগে বাংলাদেশে হিন্দু উত্তরাধিকারিত্বে যারা মৃত ব্যক্তির শ্রাদ্ধে শাস্ত্রমতে পিণ্ডদান করতে পারে তারাই মৃত ব্যক্তির একমাত্র সম্পত্তির উত্তরাধিকারী। ভ্রমণ ভিসায় ঘুরতে গিয়ে ভারতে আটক 25 বাংলাদেশি দেশে ফিরেছেন। দুপুরে লালমনিরহাট বুড়িমারি চ্যাংরাবন্ধা চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারি উপজেলায়। গেল 3 মে দেশে ফেরার সময় করোনা জটিলতায় 26 বাংলাদেশিকে আটক করে ভারতের ধুবড়ী পুলিশ। তাদের মধ্যে একজন কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইংল্যান্ড পাকিস্তান সিরিজের খবর আছে। শেষ টি20তে ইংল্যান্ডকে 5 রানে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান। ওল্ড ট্রাফোর্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে 190 রানের সংগ্রহ পায় পাকিস্তান। 52 বলে 86 রানে অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। 191 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। 69 রানে হারায় টপ অর্ডারের 4 উইকেট। এরপরে মঈন আলীর 61 রানের ঝড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত 185 রানে থামে ইংলিশদের ইনিংস। 2টি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ। লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিষ্পত্তি না হলেও কাতালান ক্লাব ছেড়ে দিলেন মিডফিল্ডার ইভান রাকিটিচ। 4 বছরের চুক্তিতে ফিরলেন নিজের পুরনো ক্লাব সেভিয়ায়।
নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় এটি তিনি জানিয়েছেন এবং এই জানার পরেই বার্সেলোনার সাথে 6 বছরের সম্পর্কে ইতি টানলেন এই ক্রোয়াট মিডফিল্ডার। 2014 সালে সেভিয়াকে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন করে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রাকিটিচ। ক্লাবটির হয়ে খেলেন 200 ম্যাচ। সুইমিং পুলে পানি নেই, ইনডোরের সরঞ্জামাদিতে ধুলো জমে গেছে। একই দৃশ্য ব্যাডমিন্টন, টেবিল টেনিস আর বক্সিং স্টেডিয়ামেও। ক্রীড়া ফেডারেশনগুলো খুললেও এখনও যাওয়া আসা শুরু করেনি ক্রীড়াবিদরা। ঘাস মাটি আলগা হয়ে বিবর্ণ অবস্থা ক্রীড়া ভেন্যুগুলোর। করোনায় এমন চিত্র রাজধানীর স্টেডিয়াম পাড়ায়। তবে খেলা মাঠে গড়ালেই পাল্টে যাবে দৃশ্যপট, এমনটি দাবি সংশ্লিষ্টদের। বেদনাদায়ক, তারপর তো কিছু করার নাই কারো। এই করোনা কাল সবাইকেই এটা গভর্নমেন্টেরই চিন্তাভাবনা আছে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে খেলাধুলার বিভিন্ন অনুমতি দিচ্ছে। 30 বছরের মধ্যে ভয়াবহ মন্দার কবলে অস্ট্রেলিয়া। মহামারী ও লকডাউনের প্রভাবে বছরের প্রথম প্রান্তিকের তুলনায় পরের 3 মাসে প্রবৃদ্ধি ছিল 7% কম, যা 1959 সালের পর সর্বোচ্চ। লকডাউনের মধ্যে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা সত্ত্বেও বন্ধ ছিল বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। ভয়াবহ দাবানলের কারণে জানুয়ারি থেকে মার্চেও প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। গৃহস্থালী নিত্যপণ্য ও সেবা গ্রহণ কমে যাওয়া 61 বছরের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতের পরে ইসরায়েলের হয়ে অন্যান্য আরব রাষ্ট্রের সমর্থন আদায়ের প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় বুধবার সৌদি যুবরাজ সালমানের সাথে দেখা করেন হোয়াইট হাউস উপদেষ্টা জারেড কুশনার। এরপরে যাবেন বাহরাইনে। সম্প্রতি ইসরায়েলের সাথে সরাসরি বিমান পরিবহন শুরু করেছে আরব আমিরাত। গেল মাসে সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছায় দুদেশ। প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দুবাই, এই অভিযোগ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। প্রতিবেশীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আরব আমিরাত সরকার। ইহুদিদের এ অঞ্চলে ঢুকতে দিয়ে ফিলিস্তিনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতারণা করেছে নির্লজ্জ দেশটি। পুরো একটি জাতিকে শরণার্থীতে পরিণত করা ছোট কিছু নয়। আল্লাহ চাইলে এর জবাব প্রতারকরা দ্রুতই পাবে, তবে এর দাগ থেকে যাবে বহুদিন। দর্শক, আজকের সব খবর আয়োজন এ পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। নিরাপদে থাকবেন।